মিলাদ পড়াবো, সব ব্যবস্থা করা আসিফ। তাহসিব নিজের খাস লোক রাইট হ্যান্ড আসিফকে বলল ড্রয়িং রুমে ইজি চেয়ারে গায়ে গিলে দিয়ে। রানা তখন সে পথ দিয়ে রুমে যাচ্ছিল। বিকেলের দিকে রানা এস এ রাইট হ্যান্ডকে কালামের সাথে দেখা করেছিল। বডিগার্ডের রূপ ধরে এসেছিল কামাল। কামালকে সবটা বলে তাহজিবের সর্বনাশা রীতি করবার চুক্তিপত্রে নিজ হাতে সই করে এসেছে রানা। মিলাদ পড়ানোর কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল রানা। স্যার মিলাদ কেন? আমার চাঁদকে না কোথাও খুঁজে পাচ্ছি না আসিফ, ওর জন্য মিলাদ দেব। আমি বেঁচে আছি ওর অপেক্ষাতে। আমি মাফিয়া, এটা কি আমার অপরাধ? এই পথে যে কে আসে বলো? আমার চাঁদ আমাকে দেখলো না, জানলো না, বুঝলো না একটু। আমার না খুব কষ্ট হয় আসিফ, জানো। আমার মা খুব ভালো একজন মা ও স্ত্রী ছিল, কিন্তু আমার বাবা, সে ছিল পশু, জানোয়ার। অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখে আমার মায়ের ওপর ঘরে অত্যাচার চালাতো ব্রহ্মান্ত করে। বাবার দেওয়া আঘাতগুলোর আওয়াজ যখন মায়ের চিৎকার আর হাহাকার হয়ে আত্মনাদের সঙ্গে মিশে আসতো আমার কানে, আমি শিউরে উঠতাম। একদিন মাকে এতটাই মারধর করলো রাগ ছাড়তে, মার রুম থেকে বেরি হলো না। খুব ছোট ছিলাম আমি, বয়স ছিল 7 বছর। গুটি গুটি পায়ে রুমে গিয়ে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। মা প্রায় সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেত। আমি ভেবেছিলাম এবারও হয়তো তাই হয়েছে। অনেক ডাকলাম প্রতিবারের মতো মাকে, কিন্তু মা না আর কখনো ওঠেনি। আমার জীবনের প্রথম অন্যায় আমি 7 বছর বয়সে খুন করেছি। আমার বাবাকে আমি নিজ হাতে খুন করেছি। যখন দেখলাম নতুন বিয়ে করে আনা স্ত্রীকেও সে কদিন যেতে না যেতে অত্যাচার শুরু করলো, এরপর আস্তে আস্তে কখন যে এই জগতে চলে আসলাম আমি নিজেও জানি না। আমার কি ভালো লাগে এই রক্ত ঝরাতে? আমি কি জেনে শুনে ইচ্ছে করে এসেছিলাম এই পথে? একটা পরিবার, একটু ভালোবাসার আশা আমি কেন করতে পারি না? চুপ হয়ে গেল তাহজিব। চোখ বন্ধ করতেই এক ফোঁটা জল টুপ করে পড়ল। হাতের ইশারায় আসিফকে বের হয়ে যেতে বলল। আসিফ অসহায় চোখে একবার তাকিয়ে নিজের চোখের পানি মুছে নিল, এরপর বেরিয়ে গেল। রানা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাহজিবের সাথে কি ভালোবাসা না পেলে অন্যায় হবে না? রানা পিছু ফিরে দেখল হুইল চেয়ারে বসে থাকা ঈর্ষাদও স্তব্ধ হয়ে গেছে তাহজিবের গল্প শুনে। রানা কিচ্ছু বলল না, হুইল চেয়ার ঠেলে নিয়ে গেল রুমে। হোটেল বুক করাই ছিল দুজনের জন্য প্রথমে আফিম এক রুম বুক করেছিল। ভেবেছিল দুজনেই ছেলে মানুষ, প্রবলেম হবে না। কিন্তু ইনায়েত যেন রীতিমতো হাত পা ছুঁড়ে কান্না করে দিয়েছিল হোটেলের রিসেপশনে। তাই বাধ্য হয়ে আরেকটা রুম নিল আফিম বিরক্ত হয়ে। ইনায়েত আর আফিম যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আফিম ফ্রেশ হয়ে আবারও ঘুমিয়ে পড়ল নরম বিছানা পেয়ে। এ কি স্যার, এখনো তাড়া দিল না কেন? ইনায়েত ছেলেদের উইকটা সেট করার জন্য হাতে নিয়েই বলল নিজেকে নিজে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে ছোটোখাটো একটা চিৎকার দিয়ে উঠল ইনায়েত। আমার ক্লিপ আর দুইটা কোথায়? উইকটা দুই দিকে দুইটা করে ববি পিন, মোট 4টা ববি পিন দিয়ে আটকে রাখে ইনায়েত। কিন্তু এখন দুইটা ক্লিপ সে ড্রেসিং টেবিলে পেল না। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেখানেও কোথাও নেই। মনে করার চেষ্টা করলো রুমে এসে সে কী করেছে। রুমে এসে দরজা লাগিয়ে পুরো উইকটা এক টানে খুলে নিল ইনায়েত। এবার আস্তে আস্তে হাই তুলতে তুলতে ক্লিপগুলো মুঠো করে খুলে টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বসে সে এখনই তো এলো ড্রেসিং টেবিলের সামনে। আরও একবার পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল সে। আফিমের হঠাৎ কোনো কারণ ছাড়াই হালকা হয়ে ভেঙে গেল ঘুমটা। আফিম আড়ামোড়া ভেঙে উঠে বসে হাত ঘড়িতে টাইম দেখলো। টাইম দেখে আঁতকে উঠলো আফিম। সাইটে যাওয়ার টাইম তো হয়ে এলো। ইনায়াতের মতো পাংচুয়াল একটা ছেলে কিভাবে তো বড় ভুল করলো? ওহ শিট। মোবাইল হাতে নিয়ে ইনায়েতের নাম্বারে ডায়াল করলো আফিম। পুরো ঘর অগোছালো করার মাঝখানে ফোন বেজে ওঠাতেই ভয়ে লাফিয়ে উঠল ইনায়েত। মোবাইলের কাছে গিয়ে দেখলো স্ক্রিনে নাম জল জল করছে, বস। শুকনো একটা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিয়ে কল রিসিভ করলো ইনায়েত। গলার স্বর কোনো মতে ছেলেদের মতো মোটা করার চেষ্টা করলো অন্যবারের মতো, কিন্তু নার্ভাসনেসের কারণে হলো না আর। হ্যাঁ, হ্যালো। ফোনের অপর পাশে রিসিভ হতে ইনায়েতের কিছুটা চিকন মেয়েলি আর কিছুটা মোটা কেমন যেন বিদ ঘুটে স্বর শোনালো আফিম। ভ্রু কুচকে একবার নাম্বার দেখলো,
ঠিক নাম্বারে ডায়াল করেছে কিনা। ইনায়েতের নাম্বারেই ডায়াল করেছে দেখে ফোন আবারও কানে ধরে বলল, এনায়েত, তোমার গলাতে বিদঘুটে কেন শোনাচ্ছে? এনিথিং রং? কোনো সমস্যা আছে? ইনায়েত আর কিছু না বলে ফোনটা খট করে কেটে দিল। কোনো মতে কাপা হাতে মেসেজ করে জানালো সে আফিমের রুমে যত দ্রুত সম্ভব আসছে। অসহায়ভাবে হাতে থাকা দুইটা ক্লিপের দিকে তাকালো ইনায়েত। এখন এই দুইটা দিয়ে কাজ সারতে হবে। ইস, গাধামি করে ক্লিপ কেন যে আনলাম না। দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে উইক পরে নিল ইনায়েত, কিন্তু শুধুমাত্র দুইটা ক্লিপের জন্যই উইকটা মজবুতভাবে এঁটে বসলো না। ইনায়েত কিছুক্ষণ খাটে বসে লম্বা শ্বাস টেনে নিয়ে ত্যাগ করলো। এরপর এক গ্লাস পানি খেয়ে নিল। নিজেকে শান্ত করে হুডি টেনে মুখে মাস্ক পরে ফাইলপত্র নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। আফিমের রুমের দরজার সামনে গিয়ে কাঁপা কাঁপা হাতে নক করলো। আফিম এতক্ষণ মোবাইলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছিল। এক গাদা মেসেজ আর পোস্ট আফিমের নামে সব জায়গায় একটাই প্রশ্ন, নাম করা মডেল ও 1 নম্বর ব্যবসায়ী আফিম আহসান কবে বিয়ের পিড়িতে বসছেন? তিনি কি কোনো সম্পর্কে কমিটেড? আফিমের বাঁকা হেসে মোবাইল পকেটে পুরতেই দরজায় টোকার আওয়াজ শুনে এগিয়ে গেল। দরজা খুলে ইনায়েতকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। নিচে গাড়ি পার্কিং লটে দাঁড়িয়েছিল। ব্যাক সিটে গিয়ে বসে পড়ল আফিম। ইনায়েতও শান্তির নিঃশ্বাস নিল, এই বুঝতে পেরে যে আফিম সন্দেহ করেনি বা বোঝেনি। ইনায়েতও ব্যাক সিটে বসলো। দুজনেই ব্যবসায়িক জিনিসপত্র আলোচনা করতে করতে রাস্তা পার করলো। ডিলটা সফলভাবেই সাইনিং হয়েছে। পুরো জায়গাটা দেখবে বললেও আসলে তারা দেখেনি। যে ডিলটা হতে 3 দিন লেগে যেত, সেই ডিলটা শুধুমাত্র 3 ঘন্টায় হয়ে গেছে বলে আফিমের মন অনেক ভালো। অবশ্যই ইনায়েত আসার পর থেকে আফিম এক প্রকার ফাঁকিবাজি হয়ে গেছে। আফটার অল, ইনায়েত আসার পর তার তেমন কাজ করবার প্রয়োজনই পড়েনি। ডিল শেষ করে আফিম আর ইনায়েত বাইরেই খাওয়া দাওয়া করে এখন হোটেলে এসেছে। ইনো, রুমে গিয়ে রেস্ট করো, আর আমিও রুমে যাই। স্যার, ড্রিঙ্ক কম করবেন প্লিজ। ইনায়েতের কথায় মৃদু হাসলো আফিম। এরপর নিজের রুমে ঢুকে গেল। আফিমের 2 রুম পর থাকা ইনায়েতের রুমে ইনায়েত ঢুকে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে ইনায়েত স্বস্তির নিঃশ্বাস ফেলল। আল্লাহ বাঁচাইছে, হুইকটা যদি নড়ে যেত তাহলে কী যে হতো। এই বলে উইকটা সাবধানে খুলে নিয়ে ড্রেসিং টেবিলে রেখে ইনায়েত চলে গেল ফ্রেশ হতে। আফিম রুমে ঢুকেই ফ্রেশ হয়ে নিল দ্রুত। ওয়াশরুম থেকে বের হতে না হতেই বেজে উঠল মোবাইলের রিংটন। ফোনের স্ক্রিনে জলজল করছে মা লেখা নাম আর লাবিবার ছবি। আফিম মুচকি হেসে কল রিসিভ করলো। হ্যালো মা। আমার সোনা বাবা, কেমন আছিস তুই? ভালো মা, তোমরা এসে পৌঁছেছ? হ্যাঁ বাবা, মাত্র লাঞ্চ করলাম দুজনে। এনায়েত কেমন আছে রে? ভালো আছে মা। তোরা কবে আসবি বলতো? ডিল সাইন হতে কত দিন লাগবে? মা, ডিলে সাইন হতে 2 দিন লাগতো, কিন্তু আমাদের কোম্পানির ভালোই নামটা থাকায় তারা আজকে ডিলে সাইন করে ফেলেছে। বাহ, খুব ভালো। চলে আয় না বাবা, খুব মিস করছি ইনায়েতকে। সিরিয়াসলি মম, তুমি তোমার ছেলেকে কল দিয়ে বলছো অন্য কাউকে মিস করার কথা? উফ, ফাজলামো করিস না তো। তোর জন্য তো আমরা আসি, আর ছেলেটার কেউ নেই। ও তো তোর ছোট ভাইয়ের মতো। নো নো মম, নট অ্যাট অল। আমি কাউকে আমার ভাই বানিয়ে আদরের ভাগ কমাতে চাই না। তুই আমার বিয়ে আর ফ্রেন্ড হিসেবেই ভালো আছে। ফ্রেন্ড? ও কিছুই না মা, আমি রাখছি, বাই। 2 দিন পর চলে আসবো। বাই, ভালো থাকিস। ফোনটা কেটেই আফিম মুচকি হাসলো। ইনায়েত ছেলেটা আসলেই ভালো। কিছুক্ষণ ভাবনার জগতে বিচরণ করে ইনায়েতকে কল করলো। বেচারি ইনায়াত তখন সবে মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে মেয়েদের ঢিলা ঢালা পোশাক পরে। হুডি তোলা পোশাক পরে এই কিছুক্ষণ কাটিয়ে এসে বিরক্ত। সবে সে বালিশে মাথা রাখলো, তখনই ইনায়েতের ভাষায় তার বজ্জাত মোবাইল হাম্বা হাম্বা করতে শুরু করলো। ইনায়েত কাঁদো কাঁদো মুখ করে বিড়বিড় করে বলল, এই মোবাইল আমারে এত যে কেন ভালোবাসে, একটু শান্তিতে ঘুমাইতে গেলেই কান্দে। ধ্যান। কোনো মতে জোর করে উঠে মোবাইল হাতে নিতেই দেখলো আফিমের কল। ইনায়েত হালকা কেশে একবার হ্যালো বলে ভয়েসটা মোটা করে নিল। হ্যালো স্যার, কোনো সমস্যা? জলদি প্যাকিং করে এনো, আমরা এখনই ফিরছি। কি? কিন্তু আমাদের ফ্লাইট তো পরশু দিনের, কেমনে ফিরবো? টিকিট বুক করো,
আচ্ছা, আমি বুক করে নেব। তুমি আর্লি প্যাকিং করে রিসেপশনে যাও। আজকে ফিরে মাকে সারপ্রাইজ দেব। ওকে স্যার। ইনায়াত ফোন কেটে নিজের সব বিরক্তি নিমিশেই ছেড়ে ফেলল। একটা ছেলে তার মাকে সারপ্রাইজ দিতে যদি এত কিছু করে, সে সামান্য জার্নি করে নেবে বলে নিজেকে বোঝালো। জলদি ছেলেদের পোশাক নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে কোনোভাবে দুটো ক্লিপ নিয়ে উইগ আটকালো। আগেরবারের মতোই উইগটা নড়বড়ে রইল, তবে ইনায়াত পাত্তা দিল না। আগেরবার যখন খোলেনি, এবারও খুলবে না। নিজেকেই নিজে বুঝিয়ে ব্যাগে সব জিনিসপত্র ভরে নিল ইনায়াত। সম্পূর্ণ রেডি হয়ে মুখে মাস্ক পরে মাথায় হুডি টেনে চলল আফিমের রুমে। আফিমের রুমে গিয়ে দরজায় টোকা দিতেই বিষণ্ণ মনে আফিম দরজা খুলল। আফিমের গলার আওয়াজ একটু আগেও কি খুশি খুশি ছিল, এখন আবার কি হলো বুঝলো না ইনায়াত। কি হয়েছে স্যার? প্লেনে আর্জেন্ট কোনো টিকিট নেই। কোথায় ভাবলাম মাকে সারপ্রাইজ দেব। ইনায়াতের মনটাও খারাপ হয়ে গেল। ইনায়াত সোফায় বসে কিছুক্ষণ ভাবতে লাগলো। হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে গেল। স্যার, বাসে যাই। ইনায়াতের কথা শুনে খালি মুখে বিষম খেলো আফিম। রাগী চোখে নিজেকে সামলে বলল, আফিম আহসান যাবে বাসে? নো ওয়ে। ইনায়াতের মুখটা চুপসে গেল। লাবিবার সাথে দেখা করবার জন্য সেও অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এখন বাসে আফিম যাবে না, তার মানে দেখাও হবে না। হঠাৎই তার মাথায় আর একটা বুদ্ধি এলো। স্যার, ট্রেনে যাবেন স্পেশাল বগি করে? আফিম কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে রইল, এরপর মিষ্টি হেসে বলল। চলো। দুজনেই চলে এলো স্টেশনে। টিকিট বুক করে নিয়েছে রাত 8টার। এখন বাজে 7টা। দুজনে ভাবলো একটু ঘোরাঘুরি করবে। লাবিবার জন্য এখানকার বেশ কয়েক ধরনের খাবার কিনে নিল ইনায়াত নিজের পাওয়া বেতন দিয়ে। আফিম রাগারাগি করলো, তবে ইনায়াত শুনল না। জোসেফের জন্য অনেক ধরনের মিষ্টির প্যাকেট কিনে নিল ইনায়াত মনে করে। দেখতে দেখতে সময় হয়ে গেল প্রায়। আফিম আর ইনায়াত এসে স্টেশনের একটা বেঞ্চে বসলো। তখনই ইনায়াত ভাবলো পানির বোতল কিনে নেওয়া দরকার, সাথে কিছু খাবার। তাই ইনায়াত উঠে দাঁড়ালো। এ কি, কোথায় যাচ্ছ? স্যার, পানি আর খাবার কিনে রাখতে, আপনার যদি খিদে পায়। লাগবে না, বসো তো। আরে না স্যার, ট্রেনে উঠলে আর কেনা যাবে না। ইনায়াতের জেদ দেখে আফিম বলল। আচ্ছা যাও। ইনায়াত চলে যাওয়ার জন্য পা বাড়ালে আফিম ডাক দিল। এনায়াত শোনো। জি স্যার। টিকিট কোথায়? স্যার, আমার কাছে পকেটে। কেন? টিকিট আমাকে দিয়ে যাও। লাইফে ফার্স্ট টাইম জীবন নীলার সাথে। কিছু একটা বলতে গিয়ে থেমে গেল আফিম মুখ ভার করে। ইনায়াত দাঁড়িয়ে রইল আফিমের কিছু শোনার আশায়। আফিম হালকা কেসে গলা পরিষ্কার করে বলল। আমি টিকিট হারিয়ে ট্রেনে হারাসা হতে চাই না। ওখানে ভিড় বেশি। টিকিট দিয়ে যাও। স্যার, আমি সামলে নেব। না ভাই, আমি রিস্ক নিতে চাই না। ইনায়াত আর কী বা করবে, টিকিট দুটো দিয়ে দিল আফিমের হাতে আর চলে গেল দোকানে। ইনায়াতের দেওয়া দুটো টিকিট দেখে অবাক হলো আফিম। বিরক্ত হয়ে বলল। উফ, ছেলেটা এত লাজুক কেন? একটা পুরো বগিতে আমি একা যাবো নাকি? এত লজ্জা যে আমার সাথে যেতে পারবে না, পাগল কোথাকার। ইনায়াতের সাধারণ সিটের টিকিটটা বল বানিয়ে ছুড়ে দিল আফিম হাওয়ায়। বাতাসে উড়ে তা কোথাও একটা চলে গেল। কোথাও গেল তা জানার চেষ্টা না করে আফিম মোবাইলে স্ক্রল করতে লাগলো। ইনায়াত জিনিসপত্র কিনে ফিরে আসলো। কিছুক্ষণ সেখানে বসে দুজন ব্যবসা নিয়ে ডিসকাস করলো। ট্রেনও চলে এলো কিছু সময়ের মধ্যে। ইনায়াত আর আফিম নিজেদের সব জিনিসপত্র এক কুলিকে দিয়ে ওঠালো ট্রেনে। সব জিনিস আফিমের স্পেশাল বগিতে রাখলো কুলিকে দিয়ে। কুলিকে টাকা দিয়ে ইনায়াত মৃদু হেসে নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে বলল। স্যার, আমার টিকিটটা দিয়ে দিন, আমিও সিটে বসে যাব। আমি তো তোমার টিকিটটা ফেলে দিয়েছে। কি? আফিমের হাসি মুখের এই কথা শুনে চিৎকার করে উঠল ইনায়াত। আফিম সিটে বসেছিল। ইনায়াতের চিৎকার শুনে তড়াক করে দাঁড়িয়ে পড়ল। স্যার, আমি যাব কেমনে? ইনায়াত কাঁদো কাঁদো হয়ে প্রশ্ন করল। কেন আমার সাথে বগিতা? ইনায়াতের চোখ বিস্ময়ে ইয়া বড় বড় হয়ে গেল, যা দেখতে পেল না আফিম। ইনায়াত কিছুক্ষণ নিজের টিকিটের জন্য শোক প্রকাশ করলো। এরপর ভাবলো, কি আর হবে, উনি তো জানেন আমি ছেলে, এখানেই করে যেতে হবে। ঘুমাবে না বলে সিদ্ধান্ত নিয়ে আফিমের অপোজিট সিটে বসলো ইনায়াত। আফিম কানে হেডফোন গুজিয়ে দিয়েছে ইতোমধ্যে। ইনায়াতকে সে অস্বস্তিতে ফেলতে চায় না।
ইনায়েত ডাব ডাব করে তাকিয়ে রইল পলকহীন আফিমের দিকে। ট্রেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই ইনায়েত হাই তুলতে লাগলো ট্রেনের দুলুনির কারণে। আফিম তা লক্ষ্য করলো। ব্যাগ থেকে মদের বোতল বের করতে করতে আফিম বলল, ইনু, ঘুমিয়ে পড়ো, তোমাকে টায়ার্ড দেখাচ্ছে। অনেক চেষ্টা করে নিজের চোখ খোলা রেখে ঘুম ভাঙানোর চেষ্টা করলো ইনায়েত, কিন্তু পারল না। আবারও ঘুমালেও সমস্যা। অসহায়ভাবে মাথা তুলে ওপরে বাঙ্কের দিকে তাকালো। ওখানে ঘুমাবো? নিজেকেই নিজে মনে মনে প্রশ্ন করলো ইনায়েত। পরক্ষণেই প্রশ্নটা ছেড়ে ফেললো মন থেকে। উচ্চতায় ভয় আছে ইনায়েতের। নিজের বসে থাকা সিটের দিকে একবার তাকালো। ঘুমকে বাধা দেওয়া আর সম্ভব না তার, তাই আল্লাহর নাম করে দোয়া দুরুদ পড়ে মুখের হুডি ভালো করে টেনে দিয়ে মাস্ক ভালো করে পরে নিয়ে ধূপ করে ব্যাগের উপর মাথা রেখে পা টেনে ঘুমিয়ে পড়ল ইনায়েত। ইনায়েতের কাণ্ড দেখে মুচকি হাসলো আফিম। মদের বোতলের ঢাকনা খুলতে গিয়েও খুলল না। স্পেশাল বগি হওয়ায় ফ্যান থাকলেও তা চলছে খুব ধিমি। মোবাইল টিপতে থাকা আফিম লক্ষ্য করলো ইনায়েত বারবার এদিক ওদিক করছে। ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে আফিম মৃদু হাসলো। ডাফার একটা। কোথায় জানলা খুলে হুডি মাস্ক ছাড়া ঘুমাবে তা না, এখনো গরমে ছটফট করছে। আফিম মোবাইল পকেটে ভরে জানালা খুলে দিল। এক ঝাঁক বাতাস ছুঁয়ে গেল আফিমের চোখ মুখ। আফিম বাঁকা হাসলো। ঘণ্টাখানেক ঘুমানোর পর ইনায়েত আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠল। চোখের সামনে আফিমকে বসে দেখে মৃদু হাসলো আর বলল, হ্যালো স্যার। হাই তুলতে তুলতে অভ্যেসবশত মুখে হাত লাগিয়ে চমকে উঠল ইনায়েত। মৃদু স্বরে চিৎকার করে বলল, হে কি, আমার মুখ খোলা কেন? আমার মাস্ক কোথায়? ओ माय गॉड, अब तेरा क्या होगा इनायत? তোমার মাস্ক আর উইক আমার কাছে মিস্টার ইনায়েত। আপস, সরি, মিস বা মিসেস ইনায়েত। ফাটা ফাটা চোখে ইনায়েত তাকিয়ে রইল আফিমের দিকে। আফিম সব জেনে গেছে। এটা মানতে যেন বড্ড কষ্ট হচ্ছে ইনায়েতের। বুঝতে পারছো না কি হলো বা কিভাবে হলো? তাহলে চলো ফ্ল্যাশব্যাক দেখে আসি। ফ্ল্যাশব্যাক? এই ছেলেটার তো কিছু লজ্জা আমি বুঝি না। লজ্জা থাকবে মেয়েদের। গাধার মতো যদি মুখে মাস্কের মাথায় হুড়ি লাগিয়ে ঘুমায়, তাহলে এসি রুমে গরমে ঘামাবে। আফিম এইসব বলতে বলতে এগিয়ে গেল ইনায়েতের দিকে। ইনায়েতের মুখের মাস্ক খুলে নিল। ইনায়েতের মুখের মাস্ক খুলতেই ভেতরটা নাড়া দিয়ে উঠল আফিমের। ও মাই গড, ইনুকে তো দেখতে জান্নাতি হুড়ফুড়িতে থেকেও বেশি সুন্দর। এরকম মেলে দেখতে বলে মেবি ও লজ্জা পায় মুখ দেখাতে। এসব ভেবেই পেট চেপে হেসে ফেলল আফিম। এরপর হাসতে হাসতে ইনায়েতের হুডি ধরে ঢাপ মেরে খুলতেই হাঁ হয়ে গেল আফিমের মুখ। ইনায়েতের হুডি খুলে গেছে, কিন্তু তার সাথে আফিমের হাতে উঠে এসেছে ইনায়েতের উইগ। হোয়াট দ্য হেল? মৃদু চিৎকারে বলে উঠল আফিম। ইনায়েত হালকা বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে গেল। আফিমের দিকে পিঠ দিয়ে ইনায়েতের কালো লম্বা চুলগুলো কাটা দিয়ে খোপা করে বাঁধা। অবিশ্বাস্য চোখে সেকেন্ড খানিক তাকিয়ে রইল আফিম। এরপর শুকনো একটা ঢোক গিলে খোপাটাও টেনে খুলে নিল। সাথে সাথে ইনায়েতের লম্বা লম্বা চুলগুলো ট্রেনের মেঝেতে গিয়ে পড়ল। আফিম কাঁপা কাঁপা পায়ে ধূপ করে নিজের সিটে বসে পড়ল। এক এক করে মিলে যেতে লাগলো এই কঠিন অঙ্কের সমীকরণ। ইনায়েতের মাস্ক আর হুডি খুলতে না চাওয়া, কখনো মদ বা সিগারেট না খাওয়া, মেয়েদের প্রতি কোনো আগ্রহ না দেখা, খালি গায়ে আফিমের দিকে না তাকানো, গতকালকে হঠাৎ শোনা ওই মেয়ের গলার স্বর। ইনায়েত একটা মেয়ে? নিজেই নিজেকে বিড়বিড়িয়ে প্রশ্ন করলো আফিম। বর্তমানে ইনায়েতের অবস্থা বুঝতে পেরে আফিম উঠে এসে ইনায়েতের মুখের সামনে চুটকি বাজালো। ইনায়েত হকচকে তাকালো সেকেন্ড খানেক, এরপর অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল। তখনই আফিম একদম ইনায়েতের দিকে ঝুঁকে এসে ইনায়েতের কানে ফিসফিসিয়ে বলল, লিসেন বেবি ডল, আমার চরিত্রটা অনেকটাই লুজ, ঢিলা ঢালা আর কি। এখন এই পুরো বগিতে আমি আর তুমি একা। আমার শক্তির সাথে তুমি পেরে উঠবে না যদি আমি তোমাকে কাছে টেনে নিতে চাই। এটুকু শুনেই ঝট করে তাকালো ইনায়েত আফিমের দিকে। ইনায়েতের এখনও বিশ্বাস হচ্ছে না সবটা। আফিম ডেভিল হেসে বলল, তবে তুমি বেঁচে যেতে পারো যদি তুমি আমাকে সবটা ক্লিয়ারলি বলো। আফিম এইটুকু বলে উঠে দাঁড়ালো, নিজের সিটে গিয়ে স্টাইল নিয়ে বসলো। ইনায়েত কিছুক্ষণ আফিমের দিকে তাকিয়ে রইল। চোখে জল জমতে লাগলো ইনায়েতের, তবে আফিম তা পাত্তা দিল না। ইনায়েত মাথা নিচু করে বলতে শুরু করলো তার ভয়ঙ্কর অতীতের কথা। আমি তখন সবেমাত্র ক্লাস 10-এ উঠেছি। সেদিন ছিল আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে অংশগ্রহণ করেছিলাম আমি। অনুষ্ঠান শেষে একা একা ফিরছিলাম।
কখনো কোনো বন্ধু বান্ধবী রাখিনি আমি, কারণ বাবা নিষেধ করেছে। আমার বাবা নামকরা ব্যবসায়ীদের একজন, ইরশাদ মির্জা। বাবা ছাড়া আমার আর কেউ নেই। মা ছোটবেলায় মারা যায়, তাই বাবার সব কথাই আমি মেনে চলি। সেও আমাকে অনেক ভালোবাসে। গাড়িতে চড়তে ভালো লাগে না আমার, সিম্পলভাবে চলতে ভালো লাগে, যেমন ফুচকা খাওয়া, রিকশায় ঘোরা ইত্যাদি। সেদিন একা একা ফিরবার পথে তুমুল বৃষ্টি শুরু হলো। শর্টকাটে ঢুকে পড়লাম ইচ্ছে করি। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাই। আর শর্টকাট রাস্তায় গাড়ি চলাচল হয় না, করেও না কেউ। দুই দিকে ভালো করে চেয়ে দেখে বৃষ্টিতে ভিজতে লাগলাম নিজের মতো করে। খেয়ালই করিনি কখন সেখানে দানবটা চলে এসেছে। তাহাজিব খান, আন্ডারওয়ার্ল্ডের একজন নামকরা মাফিয়া। হঠাৎ একটা মানুষ চোখে পড়তেই চমকে উঠেছিলাম খুব। দ্রুত পা চালিয়ে চলেই আসবো, কিন্তু তখনই মানুষটা পথ আটকে দিল। কিছুই বলল না মুখে, শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি এসে সরে দাঁড়ালো পথ থেকে। সেকেন্ড দেরি না করে পা চালিয়ে চলে এলাম বাসায়। কিন্তু আমার ভাগ্যতে তাহাজিব নামের কালো ছায়া পড়েই গেল। প্রতিদিন স্কুল গেটের সামনে ঢুকবার সময় আর বের হবার সময় তাকে জিপে বসে থাকতে দেখতাম। স্কুলের টিচাররা, কোচিংয়ের স্যাররা আমাকে ভয় পেত, উঠতি বয়সী ছেলে মেয়ে সবাই, তাই কৌতূহলও বেশি। আস্তে আস্তে সবার মাঝে ছড়িয়ে গেল আমার আর তাহাজিব খানের সম্পর্ক আছে। কেউ কেউ এই গল্পটার ভালো একটা সুন্দর দিক বানাতো, কেউ কেউ খুব বিশ্রীভাবে বর্ণনা করত। এভাবেই সহ্য করতে লাগলাম স্কুল পার হয়ে কলেজ শেষ করা পর্যন্ত। এসএসসি পরীক্ষা শেষ হতেই আর থাকতে না পেরে আমি বাবাকে সবটা জানালাম। এটুকু বলেই থেমে মুখে 2 হাত দিয়ে চেপে ধরল ইনায়েত। আফিম চোখ বন্ধ করে রাখলো সেকেন্ড খানেক, এরপর পানির বোতল নিয়ে ইনায়েতের পাশে গিয়ে বসলো। ইনায়েত নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করে চোখ খুলে তাকালো। আফিম পানির বোতল এগিয়ে দিল। ইনায়েত পানির বোতল থেকে কয়েক ঢোক পানি পান করলো। পানি খেয়ে ইনায়েতে যেন কান্নাই ফেটে পড়ল। আফিম ইনায়েতের এক হাতের উপর নিজের হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। ইনায়েত শান্ত হতে পারল না, তবুও বলতে লাগলো, বাবা সবটা দেখে নেবে বলল। বাবার তাহাজিব বাবার অফিসে দেখা করলো। কি কথা হয়েছে জানা সম্ভব ছিল না, কেননা আমাকে নেওয়া হয়নি। তবে বাবা বাসায় এসে জানালো তাহাজিব বাবার গায়ে হাত তুলেছে। মানুষটাকে ভয় লাগতো, এখন আরও বেশি ভয় আর ঘৃণাও লাগে। এর পরের দিন কোনো কারণ ছাড়াই পার্কে গেলাম ঘুরতে, কেননা আমি জানি পার্কেও সে অপেক্ষা করবে। সত্যি সত্যি দাঁড়িয়ে থাকতে দেখলাম তাহাজিবকে। আমি ভেবেই এসেছিলাম কি করব না করব আজকে। আমি এগিয়ে গেলাম তাহাজিবের দিকে। তাহাজিব প্রচণ্ড অবাক হয়েছিল আমাকে তার দিকে আগাতে দেখে। আমি এগিয়ে তাহাজিবের জিপে উঠে বসলাম। সে অবাক হয়ে উঠে বসলো। আমি তাকে বললাম যেখানে ইচ্ছে সেখানে যেতে। উনি আমাকে নিয়ে গেলেন ওনার বিশাল বাসায়। এরপর পাগলের মতো আমাকে দেখাতে লাগলেন সব রুম, আমার জন্য সাজানো রুম, ফটোগ্রাফার দিয়ে লুকিয়ে তোলা আমার ছবি। এরপর ইনায়েত চুপ করে গেল। আফিম উৎসুক চোখে তাকিয়ে রইল। না পারতেই আফিম জিজ্ঞেস করলো, এরপর কি এনায়েত? আমাকে রুমে বন্দি করে কাজে ডাকিয়ে আনলেন। আমার বাবা নাকি ভালো মানুষ না, আমাদের বিয়ে না হলে আমার বাবা নাকি আমারই ক্ষতি করবে, এমন সব উল্টাপাল্টা কারণ দেখিয়ে আমাকে বিয়ের জন্য জোর জবরদস্তি করতে লাগলেন। নিজের ভয় আর রাগের জন্য আমি তাকে চড় মেরে বসলাম। ওটাই আমার ভুল ছিল মেবি। আমাকে নিজের রুমেই বন্দি করে রাখলো সে। বাবা আর বাবার বিয়ে রানা আঙ্কেলকে তুলে আনা হলো। আমাকে শাস্তিস্বরূপ উনি নিজের সাথে রাখতো, যদিও কখনো স্পর্শ করেনি উনি। এরই মাঝে ওনাকে দেশের বাইরে যেতে হলো কোনো কাজের জন্য। উনি দেশের বাইরে গেলেন, আর এও বলে গেলেন ফিরে এসে আমার বাবার সত্যি নাকি আমাকে দেখিয়ে দেবে আর আমাকে বিয়েও করে নেবে। জোচ্চোর কোথাকার! কান্না থেমে গিয়ে রাগে ফুসফুস করতে লাগলো ইনায়েত। আফিম নিজের মুখ চেপে ধরল 2 হাত দিয়ে। বাবার রানা আঙ্কেল আমাকে পালাতে সাহায্য করলো। এখানে রানা আঙ্কেলেরই একটা দোতলা বাসায় উঠলাম। আঙ্কেল টাকা পাঠালো কিছু, তবুও জব একটা খুঁজতে লাগলাম। তাহাজিবের ভয় এই শহরেও পিছু ছাড়ল না। নিজের মেয়ে হয়ে জন্মানোটা অভিশাপ মনে হলো, তাই এখানে যেদিন আসলাম সেদিন থেকে ছেলের রূপে চলাফেরা করি। এরপর আপনার সাথে দেখা। বাবার রানা আঙ্কেলের সাথে যোগাযোগ হয়নি আর। জানি না তাহাজিব তাদের কী অবস্থা করেছে এতদিনে, কিন্তু আমি বাবার মাথা ছুঁয়ে বলেছি আমি আর তাহাজিবের সামনে পড়ব না, নিজেকে বাঁচিয়ে রাখবই।
এইটুকু বলেই ইনায়েত কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। আফিম কিছুক্ষণ তাকিয়ে থেকে ইনায়েতকে এক টানে বুকে এনে ফেললো। কান্নায় ব্যস্ত ইনায়েতের হুঁশ হলো না, উল্টো আফিমের বুকে গুটিসুটি হয়ে মুখ গুজে কাঁদতে লাগলো। কান্না করছে কেন? যা হওয়ার হয়ে গেছে। এখন তো তুমি তাহজিবের কাছে নেই। চিন্তা করো না, কেঁদো না। আমি আছি তো, আমি আছি তোমার সাথে। তোমার সাথে আমি নীলার মতো কিছু হতে দেব না, কখনোই না, আই প্রমিস। কান্নায় ব্যস্ত ইনায়েত হয়তো খেয়ালই করেনি আফিমের বলা কোনো কথা। মিনিট খানিক সেভাবে থাকার পর ইনায়েত শান্ত হতে বুঝতে পারলো সে কী করছে। তাড়াক করে লাফিয়ে দূরত্ব বজায় রেখে বসলো ইনায়েত। আই এম সরি স্যার, আমি অসহায় ছিলাম বলে এত বড় একটা মিথ্যা নিয়ে আপনাদের সাথে থাকতে হলো। এছাড়া আমার কোনো কুমতলব ছিল না। আফিম নিজের সিটে গিয়ে বসলো। ইনায়েত একবার গম্ভীর মুখে থাকা আফিমের দিকে তাকিয়ে জানালার দিকে তাকালো। রাতের জন্য কিছুই বোঝা যাচ্ছে না। জানালার দিকে তাকিয়েই আনমনেই বলল, আমার মায়ের ভালোবাসা আমি পাইনি। লাবিবা আন্টির মাঝে আমি মায়ের মমতা ও স্নেহ পেয়েছি। জোসেফ আঙ্কেল আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিয়েছে, অথচ তাদের সাথে আমি এত বড় একটা অন্যায় করেছি। যদিও কোনোটাই ইচ্ছে করে নয়, তবে অন্যায় তো। চিন্তা করবেন না স্যার, আমি আজকে গিয়ে সবটা সত্যি বলে দিয়ে অন্য শহরে চলে যাব, আই প্রমিস। ওই মা, ইনায়েতকে তো দেখে নিল আফিম। এখন কি আফিমের কালো নজরের শিকার হবে ইনায়েত, নাকি গল্পের নতুন কোনো মোড় আসতে চলেছে? ট্রেনে থাকাকালীন আফিম ড্রাইভারকে ফোন করে কাউকে কিছু না জানিয়ে রেল স্টেশনে চলে আসতে বলে রেখেছিল। ইনায়েত আর কোনো কথা বলেনি বাকি পথে। কোন মুখেই বা বলতো যে মানুষগুলো তাকে বিশ্বাস করেছে, ভালোবাসা দিয়েছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সেই মানুষগুলোর সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করে ফেললো। আফিমও আর ইনায়েতকে ঘাটায়নি। ইনায়েতকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দেওয়া দরকার বলেই ভেবেছে আফিম। একটা ক্লাস 10-এর মেয়ে, উঠতি বয়স, সেই সময় এত মানসিক অত্যাচার, আর টানা 4 বছর ধরে সেই অত্যাচার মুখ বুজে সহ্য করা অত সহজ না। ট্রেন থামলো রাত 11টার দিকে। ইনায়েত দাঁড়িয়ে আফিমের পাশের সিট থেকে উইগ নিতেই হাত বাড়াতেই খপ করে ইনায়েতের হাত ধরে ফেললো আফিম। কি করছো? জানতে চাইলো আফিম। ইনায়েত অবাক হয়ে তাকিয়ে বলল, উইক নিচ্ছিলাম স্যার। উইক পড়তে হবে না। কিন্তু স্যার। বললাম তো পড়তে হবে না। স্যার তাহলে তো। লিসেন, তোমার আশিক তাহজিবের মতো মাফিয়া না হলেও অনেক বড় একটা বিজনেসম্যান আমি, তাই কিছুটা ক্ষমতা আমারও আছে, ওকে? আফিম এইটুকু বলেই জানালার বাইরে ছুঁড়ে ফেললো উইকটা। ইনায়েত হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অবশ্য তার খারাপও লাগলো তোমার আশিক তাহজিব কথাটা শুনে। এটা কেমন কথা? সে কি কখনো তাহজিবকে মেনেছে, নাকি ছেলেটাকে পছন্দ করেছে? অনেকটা দিন মাস্ক, উইগ আর হুডি পরে পরে বদভ্যাস হয়ে গেছে তার। এখন ট্রেনের বাইরে যেতেও অস্বস্তি লাগছে ইনায়েতের। আফিম হয়তো ব্যাপারটা বুঝলো, তাই উঠে দাঁড়িয়ে হাইটে পিচ্ছি ইনায়েতের দিকে হালকা ঝুঁকে পড়ল। বিস্ময়ে ফাটা ফাটা চোখে তাকিয়ে থাকলো ইনায়েত। তা দেখে আফিম বাঁকা হাসলো। ইনায়েতের চুলগুলো কোনো মতে ঠিক করে পেছনে নিয়ে মাথায় হুডি তুলে দিল, আর সাথে করে ইনায়েতের মাস্ক পকেট থেকে বের করে পরিয়ে দিল। আজকে লাস্ট টাইম, কাল থেকে নো হুডি নো মাস্ক, ওকে মিস ইনায়েত? ইনায়েত ভাবলার মতো মাথা নাড়ালো। ট্রেন থেকে নেমে এগিয়ে গিয়ে দুজনে কুলি ডেকে নিল। সব জিনিসপত্র আফিমের কল করে আনানো গাড়িতে তুলে দেওয়া হলো। ইনায়েত সবশেষে কুলিদের টাকা দিয়ে ড্রাইভারের পাশে সিটে বসতে গেলেই আফিম খুব খুব করে কেসে উঠল। ইনায়েত একবার আফিমের দিকে তাকিয়ে ড্রাইভারের পাশে সিটের দরজা লাগিয়ে দিল, আর গিয়ে আফিমের পাশের সিটটাতেই বসে পড়ল। গাড়ি চলতে লাগলো ধীর গতিতে। ইনায়েত জানালার বাইরে তাকিয়ে রইল, আর আফিম মনে মনে হাসতে লাগলো। এইটা কল্পনা করে যে লাবিবা ইনায়েত মেয়ে এটা জানতে পারলে কি পাগলামি শুরু করবে। গাড়ি এসে পৌঁছালো আহসান মঞ্জিলে। গাড়ির আওয়াজ শুনেই দুইজন সার্ভেন্ট দরজা খুলে বেরিয়ে এলো। আফিম গাড়ি থেকে বের হয়ে তাদের ইশারা করলো ডিক্কি থেকে জিনিসগুলো নিয়ে ভেতরে যেতে। তারা সেই কাজই করতে লাগলো। ইনায়েত নামছে না দেখে আফিম ভ্রু কুচকে মাথা নামিয়ে জানালা দিয়ে ইনায়েতকে দেখতেই বুঝলো ইনায়েত মুখ দুই হাতে চেপে কাঁদছে। আফিম বিরক্তির একটা শ্বাস ফেলে বলল, এই মেয়ে, এত কান্না আসে কোত্থেকে তোমাদের?
এটুকু বলেই আফিম দরজা খুলে ইনায়েতের হাত ধরে টেনে বের করে আনলো। এরপর ধূপধাপ পা ফেলে ঢুকে গেল বাড়ির ভেতরে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন জোসেফ আর লাবিবা। আফিম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল লাবিবাকে। সারপ্রাইজ মা। তোর মা আর আমি জানতাম তুই চলে আসবি। বেশি দিন মাকে ছাড়া থাকা তোর দ্বারা সম্ভব না। নেহায়েত আমার ছোট ছেলে ইনায়েতটা আছে বলে। এই বলে লাবিবা হেসে ফেলল। ইনায়েতকে ছেলে বলতে শুনে আফিম বাঁকা হাসলো। আচ্ছা শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ এখনো বাকি আছে। আবার কি সারপ্রাইজ? আর ইনায়েত, তুই এখানে দাঁড়িয়ে কেন? আমার কাছে আসবি না? জানতে চাইলো লাবিবা। ইনায়েত মাথা নিচু করে চোখের জল ফেলছে। আফিম উঠে ইনায়েতের কাছে আসলো। ইনায়েত হালকা মাথাটা তুলে অসহায়ভাবে তাকালো আফিমের দিকে, কিন্তু লাভ হলো না। মা, বাবা, তোমাদের সারপ্রাইজ হলো এটা। এই বলেই আফিম ইনায়েতের হুডিটা খুলে ফেললো, মাস্ক খুলে ফেললো আর চুলগুলো বাইরে এনে দিল। ইনায়েতের বেশ একজন মেয়েকে দেখে উত্তেজনায় দাঁড়িয়ে পড়লেন জোসেফ। লাবিবা হাঁ করে তাকিয়ে আছে ইনায়েতের দিকে। দীপ খাবার টেবিলে সার্ভ করছিল। বাইরে এসে এতক্ষণ সবটা শুনে যেই না মেয়েরূপী ইনায়েতকে দেখলো, অমনি তার হাত থেকে ধূপ করে চামচ পড়ে গেল। সবাই ঘাড় ঘুরিয়ে দীপের দিকে তাকাতেই দীপ দ্রুত চামচটা তুলে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে ধুয়ে আবারও নিয়ে এলো সবটা দেখার জন্য। ইনায়েতের কাপড় চোপড় পরা এটা কে? আফিম? প্রশ্ন করলো লাবিবা। জোসেফ একবার লাবিবার দিকে তাকিয়ে বলল, ইনায়েত কোথায় আফিম? কুল ডাউন গাইস, মিট মাই পিএ মিস ইনায়েত মির্জা চাঁদ, ডটার অফ ইরশাদ মির্জা। এই কথা শুনে লাবিবা দাঁড়িয়ে পড়ল আর জোসেফ ধপ করে বসে পড়ল। দীপ আবারও হাত থেকে চামচ ফেলে দিল। সবার এমনটা অবস্থা হবে তা জানা ছিল আফিমের, কিন্তু এতটাও ওভার একটা ব্যাপার হবে তা জানা ছিল না। ইনায়েত মুখ চেপে কেঁদে ফেলল, হিচকি তুলতে লাগলো সামনে কাঁদতে কাঁদতে। দীপের দিকে বিরক্তি নিয়ে তাকালো আফিম। দীপ চামচটা আবারও তুলে রান্নাঘরে দৌড়ে গিয়ে ধুয়ে আনলো। আফিম এবার বিরক্ত হয়ে তাকালো জোসেফ আর লাবিবার দিকে। ইনায়েতের কান্না থামছে না। আফিম ইনায়েতের হাত টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের পাশের রুমটার দরজা খুলে ইনায়েতকে নিয়ে ভেতরে ঢুকলো। ইনায়েতের হাত থেকে কাবাট খুলে দেখিয়ে বলল, এগুলো সব আফরার জামা কাপড়, এখান থেকে নিয়ে গোসল করে চেঞ্জ করে নাও, ওকে? নিজেকে স্বাভাবিক করে নিচে আসো। এই বলে আফিম রুম থেকে বের হয়ে এলো। ইনায়েত খাটে ধূপ করে বসে পড়লো কাঁদতে কাঁদতে। ঈশাদ আর রানার কথা মনে পড়ছে তার খুব। তাহজিব তাদের কি অবস্থা করেছে কে জানে। ইনায়েতের ভয় হচ্ছে এখন। লাবিবা জোসেফ তাকে ভুল বুঝবে না তো? তাদের স্নেহ মায়া মমতা যা এতদিন পেয়ে এসেছে সব হারিয়ে ফেলবে না তো ইনায়েত? আর আফিম? কে কি করবে জানি না, বাট স্যারকে আমি একটু হলেও তো চিনেছি। আমার বিশ্বাস স্যার আমাকে ভুল বুঝবে না। উনি তো আমার পাশে থাকবেন বলেছেন। উনি আমাকে ভুল বুঝবেন না আমি জানি। অদ্ভুত এক আশা আর ভরসা নিয়ে চোখের জল মুছে নিল ইনায়েত। কিন্তু কেন? কিসের এই বিশ্বাস ভরসা একটা চরিত্রহীন মানুষের জন্য? আফিমের বিচ্ছিরি চরিত্র সম্পর্কে জানা আছে ইনায়েতের, তাহলে তার কি ভয় পাওয়া উচিত নয় নিজের ইজ্জত নিয়ে? দেখা যাক আগে কি হয়। ইনায়েত চোখের জল মুছে কাবাটের কাছে গিয়ে দাঁড়ালো। তখনই মাথায় ভেসে আসলো আফিমের বলা কথা। আফরা? আফরাকে? বিড়বিড়ি নিজেকে নিজেই প্রশ্ন করলো ইনায়েত, কিন্তু বেশিক্ষণ সেই প্রশ্নটার মাথায় ঘুরল না। অনেকটা সময় থেকে কান্না করতেই চোখগুলো ব্যথা করছে তার। একটা কালো জর্জেটের গাউন থ্রি-পিস সেট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আফিম রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে নিল। ইনায়েত নিচে যাবার আগে লাবিবা আর জোসেফকে সবটা জানাতে হবে তার, যাতে লাবিবা আর জোসেফ বুঝতে ভুল না করে কিছু। এসব ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও থেমে গেল আফিম। অনেকদিন বাদে আজকে আফরার রুমে ঢুকেছে। আফরার কথা মনে হতেই বুকটা মোচড় দিয়ে উঠল আফিমের। এত জেদ তোর বোন? তোকে দূরে রাখতে পারি না বলে তো সেদিন বকেছিলাম। তাই বলে এই 3 সপ্তাহে একটা কল করলি না? নিজেকেই নিজে বিড়বিড়িয়ে বলল আফিম। পরক্ষণে মুখ ফুলিয়ে বলল, ঠিক আছে, আমি তোর বড় ভাই, আমিও দেখি কার জেদ বেশি। ওয়াশরুমে ঢুকে পড়ল আফিম। যেই আফিমের ফ্রেশ হতে 40 থেকে 50 মিনিট সময় লেগেই যেত, আজ সেই ছেলে মাত্র 20 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে দেখে ডাইনিং টেবিলে বসে থাকা লাবিবা আর জোসেফ হাঁ হয়ে গেল। দীপ আবারও চামচ ফেলে দেবার ভয়ে এবার চামচটা বুক পকেটে ঢুকিয়ে দিল।
আফিম এসে বসলো নিজের চেয়ার টেনে। লাবিবা, জোসেফ আর দীপ উৎসুক চোখে তাকিয়ে আছে আফিমের দিকে সবটা জানতে। আমি জানি তোমাদের কৌতূহল হচ্ছে খুব, আমি সবটা বলছি, জাস্ট ভুল বলছো না ইনায়েতকে। আফিম এক এক করে সবটাই খুলে বলল যা যা সে ইনায়েতের থেকে শুনেছে। লাবিবা, জোসেফ আর দীপ তো হাঁ হয়ে গেল একদমই। একটা মেয়ে এত কিছু সহ্য করেছে? কতটা কষ্ট হয়েছে মেয়েটার নিজের আসল সত্তা লুকিয়ে এতগুলো দিন কাটাতে। লাবিবার মনে পড়ে গেল আফরার কথা। একবার আর চোখে আফিমের দিকে তাকিয়ে দেখলো আফিম গম্ভীর মুখে বসে আছে। মুচকি হাসলো লাবিবা। 1 মাস হওয়ার আগেই যখন কাল হুট করে চলে আসবে আফরা, তখন আফিম কতটা বাচ্চামো করবে তা ভাবলেই হাসি পাচ্ছে তার। আশা করছি তোমরা কেউ ভুল বুঝবে না, প্লিজ মা, প্লিজ বাবা। তখনই সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং টেবিলের কাছে এলো ইনায়েত। দীপের চোখ গেল সবার আগে ইনায়েতের দিকে। ওয়াও ইনায়াত স্যার। দীপ হাঁ করে তাকিয়ে রইল। দীপের কথা শুনে সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো ইনায়েতের দিকে। সবার মুখ হাঁ হয়ে গেল। গুলুমুলু গোলাপি গোলাপি গাল, ডাগর ডাগর চোখ, গোলাপি ঠোঁট, খুবই আদুরি একটা মেয়ে দেখতে ইনায়াত। আফিমের চোখও ইনায়াতেই স্থির। ভেজা চুলে সব মেয়েকে স্নিগ্ধ লাগে। ইনায়াতকেও খুব পবিত্র আর মায়াময়ী লাগছে আফিমের। আফিম মুহূর্তেই ভ্রু কুচকে চোখ সরিয়ে নিল। অতিরিক্ত সুন্দরী মেয়ে হয় মনের দিক দিয়ে, না হয় অন্য অভ্যাসের দিক দিয়ে খারাপ হয় বলেই নিজেকে শাসাতে লাগলো রীতিমতো। লাবিবা উঠে ইনায়েতের কাছে গেল। ইনায়েতের 2 গালে হাত রেখে কপালে চুমু খেল। খুব আদুরি তুই মা, একদম পুতুলের মতো। ইনায়েত চমকে উঠল। সে তো ভাবছিল লাবিবা আর জোসেফকে কিভাবে বোঝানো যায়, আর এখানে এদের এমন ব্যবহারে যেন কিছুই হয়নি। লাবিবা ইনায়েতের হাত টেনে এনে নিজের পাশের চেয়ারে বসালো। দীপ সবাইকে খাবার সার্ভ করে দিতে লাগলো। আফিম ইনায়েতের দিকে আর পাত্তা না দিয়ে নিজের মতো খাচ্ছে। ইনায়েত খাচ্ছে না কিছু, শুধুই চামচ নাড়াচ্ছে। তা দেখে লাবিবা বলল, কি হলো মা, খাচ্ছিস না কেন? ইনায়েত চমকে তাকালো লাবিবার দিকে। আফিমের দিকে তাকাতেই আফিম চোখে চোখে ইনায়েতকে আশ্বস্ত করলো যে সব ঠিক আছে। ইনায়েত মাথা নিচু করে নিল। সব ঠিক থাকলেও তার যে অপরাধ বোধ হচ্ছে খুব। মিনমিনে স্বরে ইনায়েত বলল, সরি আন্টি, সরি আঙ্কেল, আমি সত্যি হেল্পলেস ছিলাম। আমি ইচ্ছে করে আপনাদের সাথে এমন অন্যায় করিনি। আপনাদের কাছে আমি অনেক আদর স্নেহ পেয়েছি। সব জায়গায় আপনারা আমাকে নিজের আরেক ছেলে বলে পরিচয় দিতেও দ্বিধা করেননি। আর আমি ইনায়েত চুপ হয়ে গেল। চোখ বেয়ে পড়লো 1 ফোঁটা জল। আফিম একবার সেদিকে তাকিয়ে আবারও নিজের খাওয়াতে মনোযোগ দিল। ইনায়েত যেহেতু একটা মেয়ে, সে তো ওকে আমার থেকে দূরে দাঁড়াতে হবে। ওকে এখন ভালো মনে হচ্ছে, আবার পরে রূপ বদলাতেও পারে। সুন্দরী মেয়েরা সব পারে। মনে মনে এসব ভাবলো আফিম। তো কি হয়েছে মা, এতদিন তোকে সবার কাছে ছেলে হিসেবে পরিচয় দিতাম, এখন মেয়ে হিসেবে পরিচয় দিব? ইনায়েত ঝট করে মাথা তুলে তাকালো জোসেফের কথা শুনে। জোসেফ মিষ্টি হেসে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে ইনায়েতের পাশের চেয়ারে বসলো। আমরা তোর সাথে আছি মা, আমরা দেখিয়ে নেব ওই তাহাজিদের কি ব্যবস্থা করা যায়। তোর বাবাকে সারিয়ে আনবো, ততদিন না হয় আমাকে তুই আফরার মতো বাপি বলে ডাকবি। কি ডাকবি না? আফরা নামটা শুনে অবাক হলো ইনায়েত। এটা আবার কে তা ভাবতে লাগলো। আর এদিকে আফরা নামটা শুনেই মুখ ফুলিয়ে ফেললো আফিম। ধূপধাপ পা ফেরে উঠে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে। খাবার বাদ বাকিটা পড়ে রইল প্লেটে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো লাবিবা। ইনায়েত কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল। জোসেফের একটা কল আসাতে সে উঠে চলে গেল। ইনায়েত লাবিবার দিকে তাকালো কৌতূহলী চোখে। লাবিবা মৃদু হাসলো। আফরাকে ওইটা ভাবছিস তো? ইনায়েত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো। খেয়ে আমার রুমে আয়, সব বলবো তোকে। লাবিবার রুমে বসে আছে ইনায়েত। লাবিবা আলমারি থেকে একটা ফ্যামিলি অ্যালবাম বের করে ইনায়েতের পাশে বসলো। এটা আমাদের ফ্যামিলির অ্যালবাম, আয় দুজনে দেখি, তারপরে আফরাকে নিয়ে বলছি। অ্যালবামের শুরুতেই লাবিবা আর জোসেফের সিঙ্গেল দুটো ছবি, পরের পৃষ্ঠায় লাবিবা আর জোসেফের কাপল ছবি, এরপরে 2-1 পাতাও লাবিবা আর জোসেফেরই কাপল ছবি। এরপরের পাতা উল্টে ইনায়েত হাঁ হয়ে গেল। ছবিটা হাসপাতালে তোলা। খাটে শুয়ে থাকা লাবিবার হাতে একটি বাচ্চা, তার পাশে দাঁড়িয়ে থাকা জোসেফের হাতেও একটা বাচ্চা। ইনায়েতকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে লাবিবা তাচ্ছিল্য ভরে হাসলো।
দুটো বাচ্চা দেখে অবাক হচ্ছিস? এই যে আমার কোলে, এটা আফিম, আর জোসেফের কোলের বাচ্চাটা নীলা, আফিমের যমজ বোন। ইনায়েতের কানের কাছে যেন বজ্রপাত হলো। সে তো জানতো আফিম বাবা মায়ের একমাত্র সন্তান, এমনকি পুরো পৃথিবীও তাই জানে। তাহলে এই নীলা কে? নীলা আর আফিম দুজনেই যমজ। আফিম নামটা আমার পছন্দের, আর নীলার নাম ঠিক করেছিলাম আফরা, কিন্তু নীলার নীল নীল চোখ দেখে জোসেফ ওর নাম নীলা রাখলো। এই দেখ নীলার কলেজ লাইফের তোলা ছবি। লাবিবা ইনায়েতকে পাতা উল্টে আরও একটা ছবি দেখালো, যেখানে নীল চোখের এক মেয়ে মুচকি হেসে আফিমকে জড়িয়ে ধরেছিল, আর আফিম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ইনায়েত অবাক হয়ে সবটা দেখছিল আর শুনছিল। ইনায়েতের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি সেই নীলা অর্থাৎ আফরার জামা পড়েছে? নীলা কোথায় আন্টি? ইনায়েতের প্রশ্নে ব্যথিত নজরে তাকালেন লাবিবা ইনায়েতের দিকে। ও আর নেই। কথাটা শুনে চমকে উঠল ইনায়েত। লাবিবা শাড়ির আঁচলে নিজের চোখ মুছলেন। এখন যে আফিমকে সবাই চেনে, গম্ভীর, রুড, অভদ্র, আমার ছেলে আগে অমন ছিল না। আমার ঘরটা সারা দিন হাসি ঠাট্টাতে ভরে থাকতো আফিম আর নীলার জন্য। উল্টো আফিম খুব দুষ্টু ছিল, নীলাকে ও কাঁদাতো, ওই হাসাতো। নীলা ছিল আফিমের কলিজার টুকরা, যদিও যমজ ছিল ওরা, কিন্তু আফিম বড় ভাইয়ের মতো ভালোবাসতো নীলাকে। নীলাকে বনু ডাকতো ও, আর নীলাও আফিমকে বড় ভাইয়ের মতো দেখতো। আমার মেয়েটা খুব সহজ সরল ছিল রে, তাই হয়তো শেষ হয়ে গেল ওভাবে। ইনায়েত বুঝলো না কিছুই। কি শেষ হলো? কি হয়েছিল? কি হয়েছিল আন্টি? নীলার সাথে কি হয়েছিল? ক্লাস 1 থেকে আফিম আর নীলার দুটো ফ্রেন্ড জুটে গিয়েছিল, কোনা আর মাহিম। 4টা ছেলে মেয়ে সারা দিন একসাথে থাকতো। ওদের 4 জনকে দেখলেই সবাই বুঝে যেত ওরা বেস্ট ফ্রেন্ড। দিনগুলো ভালোই যাচ্ছিল সবার। 4 জনে স্কুলের গণ্ডি পার করে কলেজে উঠল। কলেজ লাইফের শেষের দিকে কোনা আফিমকে পছন্দ করে বলে জানায়, আফিমও কোনাকে পছন্দ করত। তাই দুজন একটা সম্পর্কে জড়িয়ে যায়। অসাধারণ সুন্দরী কোনার সবার কাছে ছিল অনেক ভালো একটা মেয়ে, কিন্তু কে জানতো ওটা ওই মেয়ের ছলনা। লাবিবা এটুকু বলেই কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলেন, তখন কোনার সাথে আফিমের সম্পর্ক খুব সম্ভবত 3 থেকে 4 মাস চলছে। কোনার জন্মদিন ছিল সেদিন। কোনার জন্য সারপ্রাইজ পার্টি আর আফিম ও কোনার ক্যান্ডেলাইট ডিনার প্ল্যান করেছিল নীলা। কোনাকে আগেভাগে না জানিয়ে চলে গেল ওদের বাসায়। নীলা বাসায় ঢোকার আগেই কোনাকে দেখল কোথাও যাওয়ার জন্য রিকশায় উঠতে। নীলা ভাবল চমকে দিবে কোনাকে, তাই কোনার পিছু নিল। কোনা সেদিন হোটেলে গিয়েছিল, তা দেখে অবাক হয়ে অনেক নীলা কোনার পিছু নিতে নিতে পৌঁছে যায় একটা রুমের ভেতরে। এভাবে একটা হোটেলে কোনা কেন এলো তা মাথায় আঘাত করতেই লাগলো নীলার। ও ওই রুমের দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, পরে আগ পিছ না ভেবেই দরজায় টোকা দিল। কয়েকবার টোকা দিতে না দিতেই দরজা খুলল মাহিম খালি গায়ে। নীলা যেন আকাশ থেকে পড়ল। দরজা থেকেই স্পষ্ট দেখা গেল খাটে চাদর পেঁচিয়ে শুয়ে থাকা কোনাকে। মাহিম নীলাকে আশা করেনি, কোনাও না। নীলা পালিয়ে আসতে চাইছিল, তখনই মাহিম ওকে পাকড়াও করে রুমের ভেতরে নিয়ে যায়। কোনাকে আফিমের সাথে টাইম স্পেন্ড করতে বলে পাঠিয়ে দেয় মাহিম, যাতে কিছু সময়ের জন্য নীলার কথা আফিমের মাথায় না আসে। কোনা বেরিয়ে যেতেই ওই জানোয়ার মাহিম আমার মেয়েটাকে। আর কিছু বলতে পারলো না লাবিবা। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ইনায়েতের চোখেও জল। ইনায়েত লাবিবাকে বুকে জড়িয়ে নিল। ফোপাতে ফোপাতে লাবিবা বলল, আমার মেয়েটাকে শেষ করে দিয়েছিল মাহিম। ওর বাজে ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছিল যেন কাউকে কিছু না বলে, কিন্তু আমার মেয়েটা যে নিজের ভাইকে খুব ভালোবাসতো, আবার তার হারানো সম্মানের ধাক্কাটাও নিতে পারছিল না কোনোভাবে। আমার মেয়েটা এত কিছু সহ্য করতে না পেরে সেদিন রাতেই আত্মহত্যা করলো ফাঁস খেয়ে।
ইনায়েতের বুকে এক পর্যায়ে বাচ্চাদের মতো নাক টানতে লাগলো লাবিবা। এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে সে। কিছুটা সময় চুপ থেকে আবারও বলতে শুরু করলো সে। আফিম খুব ভেঙে পড়েছিল নীলার মৃত্যুতে। এর উপর নীলার সুইসাইড নোটের লেখা পড়ে আরও ভেঙে পড়েছিল সে। মাহিমকে পাগলের মতো মারধর করছিল আফিম। মাহিমের মাথায় এত জোরে আঘাত করেছিল যে মাহিম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখন মাহিমকে ওর বাবা মা লন্ডনে নিয়ে গেছে অনেক বছর। মাহিমের সবটা শুনে তারা মাহিমকে মেনেই নিত না যদি মাহিম স্বাভাবিক হতো। আর কণা? ইনায়েত জিজ্ঞেস করলো। লাবিবা ইনায়েতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরে হাসলো। আল্লাহ কাউকে ছাড় দেন না। কোনা ঘটনার পর পুলিশের কাছে ধরা পড়ে, ওর শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু এর মাঝখানেই কোনার ব্রেন টিউমার ধরা পড়ে, যা দীর্ঘ সময় ধরে কোনার ছিল কিন্তু সে বুঝতে পারেনি। কোনা কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘড়ির কাঁটায় 12টার জানান দিতেই হুঁশ ফেরে ইনায়েতের। চোখে পানি টলমল করছে। জোসেফ রুমে প্রবেশ করলো। ইনায়েত কোনোভাবে চোখের জল মুছে উঠে দাঁড়ালো। অনেক রাত হয়েছে, আমি আসছি আন্টি। কিন্তু মা, এখন এত রাতে যাবি তুই? এত রাতে বাইরে থাকা সেফ না। জোসেফ বলে উঠল উদ্বিগ্ন কণ্ঠে। ইনায়েত মুচকি হাসলো। কিন্তু আঙ্কেল। ইনায়েত আরও কিছু বলতে চাচ্ছিল, তখনই দীপ এলো ছুটে। এনাই স্যার, ও সরি ম্যাম, একটু কথা ছিল। জোসেফ আর লাবিবা ভ্রুকুচকে তাকালো। ইনায়েত এগিয়ে গেল। দীপ ইনায়েতের কানে কানে বলল যে আফিম অন্য দিনের তুলনায় আজকে অতিরিক্ত নেশা করে ফেলেছে। দীপ সামলাতে পারছে না আফিমকে। ইনায়েত দ্রুত বের হয়ে এলো জোসেফদের রুম ছেড়ে, আর আজকে থেকে যেতেও রাজি হলো। ইনায়েত ছুটল আফিমের রুমের দিকে। আফিমের নেশা করা আর ঢিলা চরিত্রের কথা লাবিবা আর জোসেফ জানে না, দীপই জানে আর ইনায়েতই জানে। দ্বীপের আগে আফিমদের অনেক পুরনো এক ড্রাইভার ও সার্ভেন্ট ছিল বয়স্ক, সে জানতো, কিন্তু এখন সে গ্রামের বাড়ি চলে গেছে। স্যার, কি করছেন আপনি? ওহ মাই গড, 2 বোতল শেষ করে ফেলেছেন। ইস স্যার, ছাড়ুন বোতলটা। আফিমের রুমে ঢুকেই দেখলো আফিম মদের বোতল হাতে নিয়ে তাকিয়ে আছে ঢুলতে ঢুলতে। ইনায়েত ছুটে গিয়ে তার কড়াকড়ি শুরু করলো। হে ইউ, গেট আউট। তুমি এখন আর ছেলে না নেই যে আমি তোমাকে বন্ধু ভাববো বা কথা মেনে চলবো। ওকে, তুমি এখন একটা মেয়ে, আর আমি আমার মা, আমার বোন নীলা আর আফ্রিকা ছাড়া কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেয়েদের জায়গা আমার জন্য বিছানা পর্যন্তই। সো জাস্ট গেট আউট। বিছানায় বাড়ি মেরে কথাগুলো বলল আফিম মাতাল কণ্ঠে। দীপ তখন লেবু শরবত করে এনেছে, কোনো চিনি বা লবণ ছাড়া। ইনায়েত আফিমের রাগ বা কথার পাত্তা দিল না, যদিও তার মনে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, নীলা আর আফরার নাম আলাদা আলাদা উচ্চারণ করলো কেন আফিম? নেশায় আছে বলে? ইনায়েত নিজের ওড়নাটা ভালো করে কোমরে পেঁচিয়ে দীপের থেকে গ্লাসটা নিল। এরপর দীপকে ইশারা করলো আফিমকে চেপে ধরতে খাটে। দীপও গিয়ে আফিমকে চেপে ধরলো শক্ত করে। আফিম হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। হ্যাঁ, কি করছো তোমরা? হোয়াট ননসেন্স! ছাড়ো বলছি আমাকে, ছাড়ো বলবার আগে ইনায়েত আফিমের নাক টিপে ধরে গ্লাসের শরবত আফিমের মুখে ঢালতে লাগলো। বাধ্য আফিম শ্বাস নেওয়ার চেষ্টায় গিলে ফেললো সবটাই। আফিমকে ছেড়ে দিল। এরপর দীপ গ্লাস নিয়ে চলে গেল সে। ইনায়েত সব সময়কার মতো আফিমকে টেনে টুনে শুইয়ে দিল। গায়ে কাঁথা টেনে দিয়ে আফরার রুমে চলে এলো। এই রুমেই থাকতে বলা হয়েছে তাকে। রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলো ইনায়েত। তাহলে কি স্যারের এমন নেশাখোর আর মেবাস হবার কারণে মানসিক ধাক্কাগুলোই? হতে পারে। নয় একটু আগে ওসব হাবিজাবি কি বলছিল। তবে যাই হোক না কেন, আমি এতদিন ভাবতাম ছোট থেকে বাবার টাকার হাওয়া লেগে বিগড়ে যাওয়া মানুষ উনি, কিন্তু উনি তো আর তেমন না। আচ্ছা, ওনাকে ভালো করা যায় না? মদ, মেয়েবাজি এসব সারানো কি খুব কঠিন? মাথাটাই খারাপ করেছে। এখন ঘুমাই। এইসব ভেবেই ঘুমানোর মতো মহান কাজে মনোনিবেশ করলো আমাদের ইনায়েত। এরশাদ, তোর ভালোর জন্যই বলছি, বলে দে কোথায় আমার জাত। না হয় তোকে মারতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। তাহজিবের এমন কথা শুনে ইরশাদ ভয় পাওয়ার জায়গায় হো হো করে হেসে উঠল। তাহজিব হাত মুঠো করে ফেলে বলল, তোকে তো আমি আমার নিজের হাতেই মারবো, আগে আমার জাতকে খুঁজে নেই।
এই বলেই তাহজিব হনহন করে রুম ছেড়ে বেরিয়ে এলো। আজকে রাতে বড্ড ঘুম পাচ্ছে তার, কেন তা জানা নেই। তার তো ঘুম পায়নি এতদিন। একরাশ নীরব হাহাকার নিয়ে সময় পার করেছে সে তার চাঁদকে দেখে, কিন্তু আজ ঘুম পাচ্ছে কেন তার? তাহজিব নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। রানা, সে কি এখনো আসেনি? জানি না স্যার। আমাকে ছাদে নিয়ে চলো, এতক্ষণে তো তার চলে আসার কথা। রানা হুইল চেয়ার ঠেলে ছাদে গিয়ে গেল ইরশাদকে। ছাদে একটা সোফায় বসে আছে এস এ ইন্টারন্যাশনাল মাফিয়া, আর তাছাড়াও একজন ডাক্তার। ফর্সা গায়ের রং, মুখে চাপদাড়ি, ঘন চুলগুলো বাতাসে দুলছে। চাহনিতে তার অসাধারণ অ্যাটিটিউড। এস এর পেছনেই দাঁড়িয়ে আছে কামাল। ইরশাদের চেয়ার ঠেলে রানা সোফার কাছে নিয়ে গেল। হ্যালো এসে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কাজের কথায় আসি। বাহ, বেশ বেশ, সবটা তো জানেনি। তাহজিবকে সরিয়ে দিতে হবে। ইনায়াতের জন্য ওর পাগলামি সীমা ছাড়িয়ে গেছে, যা আমার উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ও শেষ হয়ে গেলে আমি ইনায়াতকে নিয়ে আসবো। প্রপার্টি পেপারসে সাইন করিয়ে নিয়ে আমার কাজ শেষ। এখন ডিলের কথা আসা যাক। টাকা আপনার অঢেল আছে, তাই আপনাকে টাকা দিয়ে ছোট করব না। এর বদলে আপনাকে সম্পূর্ণ ভার্জিন অপরূপ সুন্দরী আমার মেয়েটাকে দিতে পারি। এবার বলুন, আপনি রাজি তো এসে? কামাল আর রানা হাঁ করে তাকিয়ে আছে। কামাল যা জেনে এসকে ইনফর্ম করেছিল তার সাথে তো এখানের ইরশাদের কথার কোনো মিলই নেই। আর রানা ভাবছে ইরশাদ কি বলছে এসব? নিজের কলিজার টুকরো মেয়েকে নিয়ে এমন কথা কোন মুখে বলছে ইরশাদ? স্যার, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক আছেন? উফ, সব কিছুতে নাক গলেও না রানা, আমি ঠিক আছি। আর তাই আমার এতদিনের উদ্দেশ্য এখনো ভুলিনি। রানার বিস্ময় ভাব কাটলো না। এসের কোনো ভাবান্তর হলো না। আপনার কি মনে হয় আমি সত্যিই মেয়েবাজ? লিসেন, বিয়ে, ভালোবাসা, সম্পর্ক, বন্ধন, এসবে আমি বিশ্বাস করি না। কিন্তু মেয়েরা পিছু ছাড়ে না, তাই নিজের নামে এই গুজব রটিয়েছি। যদিও এতে কাজ হয় না কোনো, বাট সব কথার শেষ কথা এই যে সব মিথ্যে। তাই আমার আপনাকে লাগবে না। তবে হ্যাঁ, আমি সবটা জানতে চাই, কেন আর কি জন্য আপনি এমন করছেন। না হয় আমি কাজটা রিফিউজ করছি। ইরশাদের মুখটা শুকিয়ে গেল, তবুও শুকনো একটা ঢোক গিলে বলতে শুরু করলো, আরে ও তো আর আমার রক্ত না। ওর মা ছিল খুব পার্টিবাজ এক মহিলা। সংসার ধর্মে মন ছিল না তার। ঘরে 10 বছরের ছেলেকে রেখে সে পার্টিতে মত্ত থাকতো। স্বামীর ঘরের বেশ ধন্দৌলত সে ভালোবাসা নাটক করে পেয়েছে। বাপের ঘরেরও কম ছিল না, একমাত্র মেয়ে হতে। বেশ কয়েক পার্টিতে আমি ওর মায়ের পিছু নিয়েছিলাম। এরপর ভাবলাম একে নিজের জালে ফাঁসাতে পারলে জীবন সেট। যেই ভাবা সেই কাজ। ওর মা আমার প্রেমে হাবুডুবু খেতে লাগলো। নিজের স্বামী সন্তানকে ফেলে আমার কাছে চলে এলো। কিন্তু আমার কাছে আসার পরপরই জানতে পারলাম ইনায়াত ওর পেটে আছে। কোনো প্ল্যানিং করে না হলেও কনসিভ করেছিল ও। আমার প্রেমে হাবুডুবু খেয়ে সংসার স্বপ্ন দেখা গাধা মেয়েটি বাচ্চাটিকে নষ্ট করলো না। আমিও জোর দিলাম না, কারণ আমার লক্ষ্য ছিল প্রপার্টি। ও কনসিভ করেছে। আমি ওর কাছে নিজেকে অনেক ভালো বাবা আর স্বামী তো দেখাতাম, কিন্তু বাইরে এনজয়মেন্টও ফুল চলতো। কিন্তু কিভাবে যেন সন্দেহ হয়ে গেল। ডেলিভারির দিন থেকে ও আমার সাথে কথা বলা থাকা কমিয়ে দিতে লাগলো। আমি চেষ্টা করতাম ওকে আমার নকল ভালোবাসা বাঁধতে, কিন্তু কাজ হতো না। ইনায়াতের তখন 2 বছর। একদিন ঘরে যাওয়ার পর ও আমার মুখে ছুড়ে দিল কিছু ছবি, আমারই ছবি, অন্য মেয়েদের সাথে বিভিন্ন হোটেলে রুমে এনজয় করবার সময়। আমি ঘাবড়ে গেলাম, ওকে বশ করতে চাইলাম, কিন্তু হলো না। সেদিনই রাগের মাথায় ওর থেকে জানতে পারলাম ও নিজের সব সম্পত্তি ইনায়াতের নামে করে দিয়েছে, যা 18 বছর বয়সী ইনায়াতের নামে হবে। তবে ইনায়াত কখনো যদি বিয়ে করে তাহলে তার অর্ধেক সম্পত্তি ইনায়াতের স্বামীর নামে চলে যাবে। এতগুলো দিনের কষ্ট বৃথা কিভাবে যেতে দিতাম? তখন আর ওর দরকার ছিল না আমার, তাই ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই আমি ওকে। ইনায়াতের হাতে আর পায়েও পাথরের ঘষা দিয়ে কেটে দিই। আর সবার কাছে বলি অসাবধানতার কারণে ও ইনায়াতকে নিয়েই পড়ে গেছে। ইনায়াতকে বাঁচিয়ে রাখি, আর ডাক্তারকে বলে মেরে ফেলি পাগল মহিলাকে। একটু বলেই থামলো ইরশাদ। এসের এতক্ষণ চোখ বন্ধ করে শুনছিল সবটা। রানা মেঝেতেই ধূপ করে বসে পড়েছে। এ কি সর্বনাশ করলাম আমি? এই জন্যে আপনি তাহজিবের সাথে মেনে নিতে পারছিলেন না ইনায়াতকে? কারণ তাহজিব সত্যি খুব ভালোবাসে ইনায়াতকে। হ্যাঁ খোদা, এ কি পাপ করলাম আমি? হাহাকার করে উঠল রানা আকাশের দিকে তাকিয়ে। কামালও আশ্চর্য হয়েছে অনেক। একটা মানুষ এত নিকৃষ্ট হতে পারে তা জানা ছিল না কামালের। কিন্তু নিজের চোখে দেখা হাতে গোনা 2-কয়েকজনের মধ্যে সবথেকে বেশি নিকৃষ্ট যে ইরশাদ, তা নিয়ে কোনো সন্দেহ নেই কামালের কাছে। এসে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। আমি আপনার কাজটা করছি না, সরি। আর এমনিতেও আমার দয়ার শরীর, তাই কোনো কিছুর বিনিময় ছাড়াই কাজটা করে দিতাম। তবে এখন
হাজার জিনিসের বিনিময়েও আমি এই কাজ করব না। এই বলে এসে উঠে নিজের শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। কামাল গর্বে বুক ফুলিয়ে তার স্যারের দিকে শ্রদ্ধাপূর্ণ নজরে তাকালো। এসে ছাদ থেকে বের হওয়ার জন্য সিঁড়ির কাছে এগিয়ে যাচ্ছিল। ভেবে দেখো এসে, তুমি যদি এই কাজ না করো তাহলে অন্য কেউ করবে মেয়ের বিনিময়ে। আর এখন যেহেতু আমার সবটা সত্যি তুমি জেনেই গেছো, তাই তোমার ব্যাপারটাও আমার কাউকে না কাউকে দিয়ে সামাল দিতে হবে। কামাল তেড়ে যাচ্ছিল ইরশাদের দিকে। এসে হাতের ইশারায় মানা করলো। এরপর পিছু ফিরে একটা ডেভিল হাসি দিল। অন্ধকারে অতটাও স্পষ্ট বোঝা না গেলেও হাসিটা আবছা দেখে গা শিউরে উঠল ইরশাদের। এসে কিছু না বলেই চলে যাচ্ছিল, তখনই রানা ছুটে গিয়ে এসের পা ধরল। আপনাকে আমি কিছু দিতে পারবো না স্যার, আমার উপর দয়া করুন, ইনায়েত মামুনিকে বাঁচিয়ে দিন প্লিজ স্যার। রানা! এক হুঙ্কার ছাড়ল ইরশাদ। রানা পাত্তা দিল না। এসে নিচু হয়ে রানাকে তুলল। এরপর ইরশাদের দিকে এক নজর তাকিয়ে বের হয়ে এলো ছাদ থেকে। এসে এসেছে সবাই অচেতন হবার পর মেইন দরজা দিয়ে, যাবেও সেভাবেই।